গুড মর্নিং বন্ধুরা, আজকে 18ই জুন মঙ্গলবার। আর আজকের ব্লগে আমি দেখাবো যে আমি যেই রং দিয়ে পেন্টিং করি সেই রঙগুলো আমি কোত্থেকে কিনে আনি। যারা আমার পেন্টিং চ্যানেল ফলো করেন তারা জানেন যে আমি কি রং দিয়ে পেন্টিং করি। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি এই রঙগুলো কোথা থেকে কিনে আনো, আমাদের দেখাও, তাহলে আমরা সেখান থেকে কিনবো। তো সেটাই আমি দেখাবো যে আমি আজকে কোথা থেকে রং কিনে আনি। তো প্রথমে আমি দেখাই যে আমি কি রং দিয়ে পেন্টিং করি। এই যে এখানে একটা পেন্টিং দেখতে পাচ্ছি আপনারা, দাঁড়ান এক মিনিট আমি লাইটটা অন করি। আমার কারেন্ট নেই, যাই হোক এরকমই দেখাই। এই দেখুন আমি এখানে একটা পেন্টিং করেছি। তো এইটা হচ্ছে যেই রং দিয়ে পেন্টিং করেছি সেই রং আমার ফুরিয়ে গেছে। তো সেইগুলো হচ্ছে এই যে এই ধরনের রং, এক ধরনের গুঁড়ো রং, মানে ডাস্ট কালার। বাট তার আগে একবার চেক করে নিই যে আমার কী কী রং আছে আর কী কী রং আনতে হবে। তো এই হচ্ছে আমার রঙের ট্রে, এইখানে আমার সব রং রাখা থাকে। তো এইগুলো হচ্ছে আমার গোলানো রং আর নিচে হচ্ছে ডাস্ট কালার। তো চলো আগে একবার দেখুন যে কী কী রং আমার লাগবে। তো হলুদ আছে এক প্যাকেট। হলুদ তো অনেকখানি আছে, 3 প্যাকেট হলুদ আছে। এখানে মোটামুটি 500 গ্রাম হলুদ আছে, 500 গ্রাম নাহলে কাছাকাছি আছে। হলুদ আছে, অরেঞ্জ একটুখানি আছে, অরেঞ্জ বেশি লাগেও না। অরেঞ্জ আছে, হলুদ অরেঞ্জ, এটা লাল আছে, এটা ডিপ লাল, এটাও আছে, এটাও লাগবে না। আচ্ছা, এটা হচ্ছে সর্ষে ফুলের কালার, মানে এটা হচ্ছে ফ্লোরোসেন্ট হলুদ, তো এটাও লাগবে না, এটা বেশি লাগে না। সবুজ আছে, ডিপ সবুজও আছে, নীল আছে, কালো আছে, আর এটা হচ্ছে বিস্কিট কালার আছে, এটা ব্রাউন কালার। তাহলে বাকি থাকলো কী কালার? সাদাটা সবথেকে বেশি লাগে, সাদা বেশি করে আনতে হবে। সাদা আর হচ্ছে এই পিঙ্ক কালার, এই দেখুন পিঙ্ক কালারও অল্প একটুখানি আছে, মানে পিঙ্ক কালারও আনতে হবে। তো মোটামুটি সব রঙই আছে, কিন্তু সাদা রঙটাই নেই, মানে যেটা মেইন কালার, মানে সাদাটা হচ্ছে সবথেকে মেইন কালার, ওটা সবথেকে বেশি লাগে পেন্টিং করতে গেলে। তো সেটাই নেই, তো সেটা আমি এখন আনবো। এখন বাজে হচ্ছে 9:30 বাজে। তো এখন যাব সেই রং কিনতে। আমার বাড়ি থেকে সেই দোকানটা প্রায় 12 কিলোমিটার দূর। তো বাইক নিয়ে যাব, আর অবভিয়াসলি মোটো ব্লগিং করতে করতে যাব। তো চলো একবার দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। ওকে, তো বন্ধুরা চলো এবার যাওয়া যাক। পাই স্টার্ট দিই। ও, একবারে স্টার্ট নিয়ে নিল। আসলে এক্সপালসে একবারে স্টার্ট নিয়ে যায় না। চলো এখন 9:32 বাজে, দেখা যাক কতক্ষণের মধ্যে বাড়ি ফিরতে পারি। চলো, চলে এসেছি হাই রোড। এইখান থেকে যেতে হবে বাঁ দিকে। তো বন্ধুরা, আমি যে রঙের দোকানে রং কিনতে যাচ্ছি সেটা হচ্ছে বীরনগরে, মানে আমাদের বাড়ি হচ্ছে ফুলিয়াতে। তো আমি এখন যাচ্ছি, এই দেখো কোনো দিকে তাকানো নেই, কিছু নেই, দেখাশোনা নেই, ডাইরেক্ট চলে গেল। এইসব কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়। দেখবে তো যে সাইড থেকে বাইক থেকে আসছে কিনা, রাস্তা পার হচ্ছে, ওসব দেখাশোনার সিন নেই, নিজের বাড়ির রাস্তা মনে করে চলে গেল। এই যে পরশুদিন এইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সামনে, আমি দেখাচ্ছি একটু আগে গিয়ে। এই যে সামনে দেখছি যেখানে খোয়ার বালি ফেলা আছে, এই যে বাঁ দিকে দেখুন, দেখেছেন এখানটায় যে খোয়া আর এখানে বালি ফেলা আছে, এইটা আরও রাস্তার এই মাঝখান পর্যন্ত ছিল এইখানটাই। আর এই যে এইখানটায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই খোয়ার বালির জন্য। মানে এটা তো সার্ভিস রোড, মানে এই মাঝে হচ্ছে হাই রোড আর এটা হচ্ছে সার্ভিস রোড। এই রোড দিয়ে দুটো বাইক যাচ্ছিলো, মানে একটা আসছিল সামনে থেকে একটা পেছন থেকে, তো দুটো বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আর সেটা হওয়ার কারণে ওখানে রাস্তার উপরে অতখানি মানে বালি আর খোয়া রেখেছে, ওই কারণে আর কি ওটা হয়েছে। তো সন্ধ্যেবেলা করে হয়েছে, দুটো বাইকের মোটামুটি ভালোই স্পিড ছিল। আমি তখন ওইখানেই ছিলাম, মানে একটু ওখানে দূরে ছিলাম। আমি হঠাৎ করে জোরে করে আওয়াজ পেলাম আর দেখলাম যে দুটো বাইকের মুখে সংঘর্ষ হয়েছে, মানে দুটো ছেলে ছিল, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে শুনি যে ওর মধ্যে একজন মারাই গেছে। মানে বুঝতে পারছেন মানে কেমন স্পিডে বাইকটা ছিল, যে কোনো একটা যে বাইকে সংঘর্ষ হলো, মানে বাইকে অ্যাক্সিডেন্ট হলো, তাতে একজন মারাই গেল। তো আমি তো শুনে একদম অবাক যে তাহলে কীভাবে অ্যাক্সিডেন্টগুলো হয়। এই যে একটুকে দেখলেন তো একজন পার হচ্ছিল, কীভাবে পার হলো। তো এখান থেকে যেতে হবে আমাকে বাঁ দিকে। দেখুন বন্ধুরা, এখানে এই সমস্ত গাছ একসঙ্গে মরে গেছে। দেখুন ওপরে কি বলবো, এখানে এত সুন্দর গাছ ছিল, কত পুরনো গাছ, এই গাছগুলো একবারে মরে গেল। এটা মানে বোঝা যাচ্ছে যে লোকদের চক্রান্ত, মানে একটা চক্রান্ত করে গাছগুলোকে মেরে ফেলা হয়েছে। কারণ এখানে হয়তো ডেভেলপমেন্ট হবে। মানে বুঝতেই পারছেন কী ধরনের ডেভেলপমেন্ট, মানে গাছ মেরে ডেভেলপমেন্ট হবে এখানটায়। আর এই গাছগুলো এখন এমন অবস্থায় আছে, সব মরে শুকিয়ে গেছে। এখন যদি ঝড় বৃষ্টি আসে সেই গাছগুলো ভেঙে লোকজনের মাথায় করে পড়বে, কারণ কোনো হোশ নেই। আমি কোথায় বললাম, যাওয়া যাবে? হ্যাঁ যাবে। তো বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, যে আমি যে রঙের দোকানে রঙ কিনতে যাচ্ছি সেটা হচ্ছে বীরনগরে। আর আমার বাড়ি হচ্ছে ফুলিয়াতে। বীরনগর থেকে ফুলিয়া, মানে আমার বাড়ি থেকে বীরনগর ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। তো ওই দোকানে রঙ কিনতে যাচ্ছি। আসলে রঙ
মোট দুটো দোকানে পাওয়া যায়, একটা হচ্ছে রানাঘাটে পাওয়া যায়, একটা হচ্ছে বিন্নাগরে। মানে আরও দোকান আছে, কিন্তু সেসব দোকান কি মানে এটা পাওয়া যায় তো ওটা পাওয়া যায় না, মানে এই রঙটা আছে তো সেই রঙটা নেই, ওটা আছে তো সেটা নেই, এরকম একটা ব্যাপার। আর এই যে দুটো দোকান আছে, রানাঘাটে একটা আছে, এটা বিন্নাগরে, এই দোকানগুলোতে সব রঙে পাওয়া যায়, মানে আমার যে যে রঙগুলো লাগবে সেই সব রঙ পাওয়া যায়। সেই জন্য আমি কী করি, যখন রঙ ফুরিয়ে যায় একবারে ওই দোকানে গিয়ে সমস্ত রঙগুলো কিনে নিয়ে আসি। তো সেইখানে এখন যাচ্ছি। আমাদের ফুলিয়াতেও দোকান আছে, শান্তিপুরেও দোকান আছে, আর কৃষ্ণনগরে তো আছেই। কৃষ্ণনগর তো বিখ্যাতই মাটির পুতুলার ঠাকুরের জন্য, আর ওখানে তো রঙ তো পাওয়া যাবেই। কিন্তু কৃষ্ণনগরটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, প্রায় 35 কিলোমিটার হয়ে যায়, তো ওই জন্য ওখানে আমরা যাই না, বিননগর বা রানাঘাট থেকে রঙ কিনে নিয়ে আসি। আর শান্তিপুরে ফুলিয়ায় আমাদের এখানে যে রঙগুলো পাওয়া যায় সেগুলো ভালো, কিন্তু কী বলুন তো, কোয়ালিটি খুবই কমা, মানে খুবই কমা রঙ সেগুলো। আসলে আমি যে রঙ ইউজ করি সেই রঙ হচ্ছে ওই যে যখন ভোট হয় না, ভোটের দেওয়াল টেওয়াল লেখে, এই যে লেখা আছে মোদি সরকার আরও একবার, ঠিক আছে, ওই যে এখানে আছে তৃণমূলের, তারপরে বিজেপির সব দেওয়াল লেখা আছে। তো এই সমস্ত যে দেওয়াল লেখে যে রঙ দিয়ে আমি সেই রঙ দিয়ে ছবি আঁকি। তো এবার ওই রঙটা দুই রকমের পাওয়া যায়, একটা হচ্ছে একদম কমা, যেটা হচ্ছে আর কি দেওয়াল লেখা ইউজ করা হয়, আর হচ্ছে ভালো কোয়ালিটি, মানে ওর পিগমেন্টটা ভালো, রঙ উঠলে পরে রঙটা ভালো আসে। তো সেই রঙটা আমি ইউজ করি। আর আমাদের এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ওই কমা রঙটা, মানে বুঝতে পারছেন, যারা ভোটের দেওয়াল টেওয়াল লাগে তারা ওই রঙগুলো কেনে। মানে সব জায়গায় কারাপশন, আর সব জায়গায় ভেজাল, মানে ভোটে যেতে আগে যে দেওয়াল লেখা হবে সেই রঙটাতেও ভেজাল রঙ দিয়ে ওরা ছবি আঁকে দেওয়ালে। ভোটের ব্যাপারটা, ইলেকশনের ব্যাপারটাই শুরু থেকেই ভেজাল। তো যাই হোক, সেই জন্য আমি এইখান থেকে রঙ নিই না, এখন ভেজাল রঙ। আমি যে রঙগুলো নিই সেটা হচ্ছে ওই দোকান থেকে নিই। এ ভাই দেখেছিস তো, কী বলবো বলো, এই দেখুন রাস্তাটা দেখুন কত সুন্দর। আর রানাঘাট বাদে আমি এই বিননগরের দোকানটায় কেন আসি, কারণ কি আমার বাড়ি থেকে বিননগরের দূরত্বও যা, রানাঘাটের দূরত্ব সেম একই। তা আমি রানাঘাট বাদে বিননগরে কেন যাই, তার কারণ বিননগরে যাওয়ার যে রাস্তা সেটা খুব সুন্দর, মানে গ্রামগঞ্জের ভেতর রাস্তাগুলো খুব ভালো, প্রকৃতি ভালো, গাছগাছালি আছে। আর রানাঘাটটায় কী হয়, যে দোকানটা যেখানে সেটা একদম পুরো টাউনের মাঝখানে, রানাঘাট টাউনের পুরো শহরের ভেতরে ঘিঞ্জি অবস্থায়। তো সেইখানটা যেতে আমার খুব বিরক্ত লাগে, মানে প্রচুর গাড়ি ঘোড়া, ভিড় ভাট্টা, সরু সরু গলি, তার মধ্যে টোটো অটো বাস হাবিজাবি ঢুকে থাকে। তো সেই জন্য রানাঘাটটা আমি মানে ওখানে বাদ দিয়ে যখন রং কিনতে যাই তখন আমি এখান থেকেই কিনি। তো চলো এবার টান যাই, টান গিয়ে সেই দোকান থেকে রঙগুলো কিনি। তো মোটামুটি 7 কিলোমিটার চালিয়ে আসলাম এই চৌরাস্তা দিয়ে। এবার এখান থেকে আমাকে যেতে হবে, এটা একটা স্টেট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে না, একটা স্টেট হাইওয়ে। তো এখান থেকে আমাকে যেতে হবে হচ্ছে, পেছনে গাড়ি আসছে না, চলো এবার এটা দিয়ে আমাকে আরও মোটামুটি যেতে হবে, ওই 5 কিলোমিটার মতন যেতে হবে। দেখুন এই রাস্তার কত সুন্দর গাছগাছালিতে ভর্তি। সামনে আবার একটা লেভেল ক্রসিং আছে, ওখানে তো ম্যাক্সিমাম টাইম গেট পড়েই থাকে, দেখা যাক এখন গেট পড়েছে কি না। পড়িস না, না পড়েনি। এই সামনেই আমার মাসির বাড়ি, মানে এই যে বাঁ দিকের রাস্তা চলে গেল, এই দেখুন এই যে বাঁ দিকের রাস্তা, এদিকে আমার মাসির বাড়ি, আর এই যে সোজা রাস্তা এদিকে আমার মামার বাড়ি। আগে তো ছোটোবেলা সারাদিন আমরা এদিকেই থাকতাম, মানে 1 বছরের মধ্যে প্রায় 3 মাস তো এই এলাকায় থাকতাম। এই যেটা হচ্ছে বীরনগর বাজার, আর আমাকে যেতে হবে এখান থেকে আরেকটু আগে, বীরনগর যে হাটটা আছে, মানে পশু পাখির হাট, যেখানে সব পশু পাখি বিক্রি হয়, পাখি ছাগল মুরগি হাবিজাবি। তো ওই হাটের কাছে ওই রঙের দোকানটা আছে। এই যে চলে এসেছি, এটাই দোকান, এই যে এটা দোকান, ছোট্ট দোকান কিন্তু মোটামুটি সব কিছুই পাওয়া যায়। চলো গাড়িটা ঘুরিয়ে নিই এই জায়গার থেকে। এইটা হচ্ছে দোকান, সে কি দোকানে লোক কই। 500 এই সাদা সবেদা দিও, আর হচ্ছে ফ্লোশন গোলাপি আছে, কত করে সব? 70 টাকা, তাই তো, ওটা 100 দাও। আর খড়ি মাটি আছে ভালো, যেটা একদম পুরো সাদা হবে, কত করে ওগুলো? এই দেখুন এখানে সব রকম রং পাওয়া যায়। এগুলো হচ্ছে অ্যাক্রিলিক কালার, এই দেখুন দেখেছেন, মানে ফেব্রিক কালার, সরি এই দেখুন ফেব্রিক্যাল অ্যাক্রিলিক কালার, দাম দেখুন কত, 350 টাকা, এত বড় কুটো। ঠিক আছে, সমস্ত রকম রং পাওয়া যায়, পাউডার কালার হতে পারে, স্টেনার এগুলো, তারপর ঠাকুরের সাজ, দেখুন ঠাকুরের সাজ সরঞ্জাম সব পাওয়া যায়। এই দেখুন সাজ, মুকুট, পুরো সেট আছে এখানে। এই দেখুন এখানে আছে পার, এখানে আছে হচ্ছে গোল্ডেন সাজ, ঠিক আছে, ছোটো থেকে বড় সব রকমই পাওয়া যায় এখানে। আমি এখান থেকে দেখুন ছোটো সাজ, এই যে আমি একটা রিসেন্ট কালী ঠাকুর বানিয়েছিলাম না, ওই ঠাকুরে আমি এই সাজ দিয়েছিলাম, এটার দাম হার্ডলি খুব জোর 50 টাকা হবে।
সাজ গহনা কলকা, ওই দেখুন ঠাকুরের সব শাড়ি, এই দেখুন আরও কত সাজ গহনা, এই দেখুন সব দামি দামি ঠাকুরের যে কাপড়ের যে পাড়গুলো হয় পাড়, এই দেখুন এটা হচ্ছে চুল, ঠিক আছে, এগুলো হচ্ছে চুল। এদিকে অন্ধকার, লাইট নেই তাই বোঝা যাচ্ছে না। এই দেখুন ঠাকুরের মাথায় লাগানো, এগুলোকে বলা হচ্ছে ক্রেপ চুল। ওই দেখুন সব বস্তার উপরে সব রঙগুলো আছে, সব মানে বস্তা বস্তা রং রাখা আছে এখানে। ওই যে পিঙ্ক কালার, ওটা হচ্ছে হলুদ, ওটা হচ্ছে হলুদ। এই যে এর মধ্যে থাকে হচ্ছে ভার্নিশ, এই যে এটা হচ্ছে ভার্নিশের কৌটো, মানে ঠাকুরের যেই ভার্নিশ লাগালে পরে গ্লেজ হয়, এদের লেখা আছে ভার্নিশ, পিকক শাইন ভার্নিশ। এটার দাম কত হবে? এটার দাম ম্যাক্স ডিটেল প্রাইসটা এখানে লেখা নেই, মানে এরা তো খুচরো বিক্রি করে, এই যে 1 লিটারের বোতল এটা, কিন্তু প্রাইসটা লেখা নেই। এটা হচ্ছে ভার্নিশ। তো মোটামুটি দোকানটা ছোট হলে পরেও সমস্ত রকম মানে মূর্তি তৈরি করার সরঞ্জাম পাওয়া যায় বলে আমি এখান থেকেই জিনিসগুলো নিই। আচ্ছা, তোমার এখান থেকে যদি দেখা গেলো কেউ রং নিতে চাই, দেখা গেলো বাইরে যাবে, পাঠাতে পারবা কুরিয়ার করে ট্রান্সপোর্টে? আচ্ছা, মানে অল্প নিলে পরে মুশকিল তাই তো, মানে বেশি নিলে পরে ভালো? হ্যাঁ, সম্ভব না। আচ্ছা, ও চলো, হয়ে গেল কাজ। এখন 10টা 28 বাজে, মোটামুটি আধ ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যাব। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি এই দোকান থেকে রঙগুলো কিনি। আমি জিজ্ঞাসা করলাম যে যারা যদি কেউ রং টং কিনতে চাই তাহলে পরে কি আপনারা রং বিক্রি করবেন? দেখা গেলো কেউ ফোন করলো, আমি নাম্বার দিলাম, তো ওরা বললো যে অল্প রং নিলে আমরা দিতে পারবো না, কারণ অল্প রং নিলে পরে তার জন্য প্যাকেজিং, কুরিয়ার অফিসে যায় ছুটি করা, সেগুলো ওরা পারবে না। যদি কেউ একবারে অনেক মাল নেয়, মানে বাল্কে একবারে অনেক মাল নেয়, তাহলে পরে তারা পাঠিয়ে দিতে পারবে। এবার অনেক মানে কি বলবো, যারা এরা বললো যে এদের কাছ থেকে যারা দেখা গেলো বাইরে ইউপিতে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়, যারা বড় বড় কারখানার মালিক, মানে যেখানে বড় বড় ঠাকুর তৈরি হয়, সেই সব কারখানার মালিক যদি দেখা গেলো একবারে 50টা 100টা ঠাকুর তৈরি হয়, দুর্গা ঠাকুর, গণেশ ঠাকুর, তারা এইখান থেকে মাল নেয় এবং তারা একবারে লরিতে করে বা গাড়িতে করে মাল পাঠিয়ে দেয়। তো মোট কথা, এরা খুচরো বিক্রি করে না। আপনি যদি একবারে অনেক মাল দিয়ে যান তাহলে পরে আপনারা এখান থেকে মাল নিতে পারেন। এরা খুচরো, মানে ধরুন ওই আমার মতন যারা রং কিনে ছবি আঁকবে অল্প স্বল্প করে, তাদের ক্ষেত্রে এখান থেকে তারা মানে রং কিনতে পারবে না, কারণ এরা বিক্রি করবে না। তো সেই ক্ষেত্রে আপনাদের লোকাল মার্কেটেই খুঁজতে হবে এই রঙগুলো। আর যদি না পান তাহলে পরে এর জায়গায় অ্যাক্রিলিক কালার বা ফেব্রিক কালার আপনারা ইউজ করতেই পারেন। আপনারা যদি এই রঙটা মানে কিনতে চান, আপনার লোকাল মার্কেটে যদি খুঁজে না পান, তাহলে দেখবেন যেই সব জায়গায় আর কি ঠাকুর বানায়, মানে যেখানে ঠাকুরের কারখানা আছে, মূর্তি বানায়, সেই সব জায়গায় গিয়ে যোগাযোগ করবেন। দেখবেন ওরা তো এইসব রঙ ইউজ করে ঠাকুর বানানোর জন্য, তো ওরা বলতে পারবে যে এই রঙগুলো ওরা কোথায় কিনে নিয়েছে। তো ওদের কাছে আপনারা এই রঙের খোঁজটা পেয়ে যাবেন। তো সেই জন্য যদি মার্কেটে খুঁজে না পান, তো প্রথমে ওদের কাছে যান যেখানে ঠাকুর বানায়। এবার ওরা যদি বলে যে না আমরা বাইরে থেকে নিয়ে এসেছি, তাহলে পরে কিছু করার নেই। সেক্ষেত্রে আপনাকে ছবি আঁকতে গেলে পরে আপনাকে ওই অ্যাক্রিলিক বা ফেব্রিক কালার সেগুলো ইউজ করতে হবে। রঙের ব্যাগটা মনে হচ্ছে খুলে যাচ্ছে। এই বাইকে একটা জিনিস খুবই খারাপ, মানে একটা ব্যাগ রাখার জায়গা দেয়নি, যেখানে একটুখানি ব্যাগ ট্যাগ নিয়ে জিনিসপত্র নিয়ে যেতে হবে। মানে এখানে 5 কেজি খড়ি মাটি আছে, তারপরে আর রং টং আছে, তো রঙের ভারে এটা বেঁকে যাচ্ছে। চলো, চলে এসছি প্রায়, আর এখান থেকে মোটামুটি 7 কিলোমিটার আছে, মানে অর্ধেক রাস্তা চলে এসেছি। টাইম লাগছে বেশি, কারণ রাস্তা তো মানে এবড়ো খেবড়ো, তাতে সমস্যা নেই, কিন্তু ব্যাগটার জন্য মানে বেশি ঝাঁকুই লাগলে পরে আবার এই ব্যাগটা আবার বাই চান্স ওই খুলে পড়ে যেতে পারে রাস্তায়। এখন বাজে দেখুন রাইট 11টা বাজে, দেখুন দেখা যাচ্ছে না আমি জানি, কিন্তু এখন রাইট 11টা বাজে। তো আধ ঘন্টার মধ্যে চলে আসলাম বাড়ি। বাবার স্কুটি রাখা আছে এখানে, স্কুটিটা সরাতে হবে। তো বন্ধুরা, এই হচ্ছে রং সব আনা হয়ে গেল। এখন গিয়ে আনলাম এই সাদা রং, আর এইটা, আর এই খড়ি মাটি। এই খড়ি মাটি কী কাজে ব্যবহৃত হয় সেটা আমি আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি, মানে কীভাবে ব্যবহার করা হয় এটা। প্রথমে এটাকে একটা মগের মধ্যে ভেজাতে হবে খানিকটা, এবার খানিকটা খড়ি মাটি ভেজাতে হবে, যেগুলো গুঁড়ো গুঁড়ো আছে
এইগুলো এখানে দিয়ে দিই, আর যেগুলো বড় বড় এগুলো এরকম করে ভেঙে দিলেই হবে। তো এই হলো। এবার এর মধ্যে একটু জল দিতে হবে, জল দিয়ে মোটামুটি ঘন্টাখানেক ভিজিয়ে রাখলেই এটা ভিজে যাবে। এর মধ্যে এখানে জল আছে, এই জল দিয়ে রাখলাম, মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে এটা পুরো ভিজে যাবে। তো বন্ধুরা এই দেখুন ওই খড়ি মাটি এখন পুরো ভিজে গেছে, আর আমি এটাকে একটু আঠা দিয়ে গুলিয়ে নিয়েছি। তো এটা এখন পুরোপুরি মানে রং হয়ে গেছে। তো এই রংটা আমি কী করলাম, এই রংটা এই দেখুন, এটা আমার ক্যানভাস বোর্ড, মানে এর উপরে আমি পেন্টিং করি, তাই না? তো এর উপরে দেখুন আমি পুরো রংটা লাগিয়ে দিলাম। এদিকে লাগানো হয়নি, কারণ এদিকে নিচে ছিল, এদিকে লাগাতে হবে এখনও। তো আমি এই সাদা খড়ি মাটিটা এটা আমি এই পেন্টিং বোর্ডে লাগালাম। এখন দেখতে পুরোপুরি সাদা রং লাগছে না, কারণ এখন শুকায়নি। শুকিয়ে গেলে পরে একদম পুরো সাদা হয়ে যাবে। এই দেখুন দেখুন, জায়গায় জায়গায় শুকিয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে। তো এটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে, পুরো একদম ধপধপে সাদা হয়ে যাবে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে, এবং অনেকের মনে কোশ্চেন ছিল যে আমি কোন দোকান থেকে রং কিনি, কোথা থেকে কিনি। তো আজকের ব্লগে সেটা দেখিয়ে দিলাম। তো ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ব্লগটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।